স্যার, আপনি একটু চোখটা বন্ধ করে রাখুন, নয়তো চোখে ধোঁয়া লাগবে। আমি ব্যান্ডেজ করে দিচ্ছি। কিছু আবদারের জানি নেই মানে, তোর সঙ্গে আজ আমাকে নে এগিয়ে দে দু এক পা, হাঁটতে চাই কয়েক পা তোর সাথে, এগিয়ে দে দু এক পা, এগিয়ে দে, হাঁটতে চাই কয়েক পা তোর সাথে। এটা গল্পকার দেখো লিখছে কে, ভুলে অন্ধকার আলো শিখছে কে, কিছু আবদারের জানি নেই মানে, তোর সঙ্গে আজ আমাকে নে এগিয়ে দে দু এক পা, এগিয়ে দে, হাঁটতে চাই কয়েক পা তোর সাথে। রুদ্র, রুদ্র, তুমি কি আমায় চিনতে পারছো? আমি তোমার গৌরী, আমি যাকে ভালোবাসি, যাকে ফিরিয়ে নিয়ে যাবো বলে এই বাড়িতে এসেছি। তুমি আমার সেই রুদ্র। তুমি কেন এরকম অচেনা হয়ে আছো রুদ্র? কেন? তোমার কি কিছুই মনে পড়ছে না? আমাদের দেখা হওয়া, আমাদের বিয়ে, আমাদের সংসার, আমি যে আবার তোমার সাথে সংসার করতে চাই রুদ্র। তোমাকে যে আবার রকি থেকে রুদ্র হয়ে উঠতে হবে। আমি যে চোখের সামনে তোমার এই ভয়ঙ্কর রূপ আর সহ্য করতে পারছি না। তোমাকে যে আবার রুদ্র হয়ে উঠতে হবে, আমার রুদ্র। हलचल हुई जरा शोर हुआ, दिल चोर हुआ तेरी ओर हुआ, हलचल हुई जरा शोर हुआ, दिल चोर हुआ तेरी ओर हुआ, ऐसे चले जब हवा, इश्क हुआ ही हुआ, ऐसे चले जब हवा, इश्क हुआ ही हुआ, हलचल हुई जरा शोर हुआ, दिल चोर हुआ तेरी ओर हुआ, हलचल हुई जरा शोर हुआ, दिल चोर हुआ तेरी ओर हुआ, ऐसी चले जब हवा, इश्क हुआ ही हुआ, ऐसी चले जब हवा, इश्क কি হয়েছে দিদি? এত বড় সাহস তোমার? হ্যাঁ, তুমি আমার বেটার সাথে এক বিছানায় ঘুমিয়েছো? কে দিয়েছে তোমাকে তার অনুমতি? এই ঘরে তুমি কি করে থাকতে পারো? তোমার সাহস কি করে হয়? আপনি বোধহয় ভুলে যাচ্ছেন বলুন। কাল সারা রাত আমি এই ঘরে ছিলাম স্যারের দেখাশোনা করার জন্য, আর সেটা আপনারা সবাই জানতেন। এর জন্য সাহস লাগে না, দায়িত্ববোধ লাগে। চুপ, একদম চুপ, একটা কথাও বলবি না।
তোমার সাহস সবাই মেপে নিয়েছে। তুমি একের পর এক অন্যায় করে যাচ্ছ, আর তার উপরে মুখে মুখে তর্ক করছো, তাও আমার সাথে। মা মা তুমি জানো কাল রাত্রে হিমানি আমার সাথে কি করেছে? কাল রাত্রে সারা ঘরে ও ধোঁয়া ছড়িয়েছে, তারপর আমার চোখে ধোঁয়া দিয়ে আমাকে ডিস্টার্ব ফিল করে ঘুম পাড়িয়ে দিয়ে নিচে আমার বেবির সাথে এক বিছানায় ঘুমিয়েছে। আর হিমানি কি যেন বলছিলে সাহসের কথা, আজ সাহস ও লজ্জা পাবে তোমার কাছে। তুমি যেটা করেছো ভালো করোনি, আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। কোন সাহসে তুমি আমার বেবির পাশে ঘুমিয়েছো বলো? আমি না হয় এই ঘরে ছিলাম স্যারের চিকিৎসা করার জন্য, তবে তুমিও আমাকে একটা কথা বলো, তুমি তো এই ঘরে ছিলে স্যারের দেখাশোনা করার জন্য, তাই এই ঘরে থেকেও তুমি চেয়ারে গিয়ে ঘুমিয়ে পড়লে কেন? এক মিনিট। মানে তুমি তখন থেকে অনেক যুক্তি দিচ্ছ। একটা কাজ তুমি অতি সহজেই করতে পারতে, তুমি তো ঈশাকে ঘুম থেকে তুলে দিতে পারতে, তাই না? ঈশা তো আমার খেয়াল রাখার চেষ্টা করেছিল, ও তো বলেছিল যে ওর চিকিৎসা করতে চায়, তাহলে ওকে সারা রাত ওই চেয়ারে কেন ঘুমোতে হবে? তুমি কি করেছো ওর সঙ্গে? কেউ যদি মন থেকে কিছু করতে চায় তাহলে সে সেটা ফেলে ঘুমিয়ে পড়তে পারে না। ঈশা ঘুমোতে চেয়েছিল, সেই জন্য ঘুমিয়ে পড়েছে, এতে আমার কিছু করার ছিল না। ব্যাস, অনেক হয়েছে তর্ক বিতর্ক, অনেক হয়েছে অন্যের নামে দোষ দেওয়া, অনেক হয়েছে তোমার সাধু সাজার পালা। হিমানি, আজ তুমি সমস্ত সীমা অতিক্রম করে গেছো। ব্যাস, এ বাড়িতে তোমার জন্য আর জায়গা নেই। চলো চলো এখান থেকে। বেবি, ও বেবি, কাল রাত্রেও তোমার সাথে কিছু করেনি তো? মানিকে তাহলে মা সত্যি আজ বাড়ি থেকে তাড়িয়ে দেবে? বেবি, বেবি কি হলো? কি করছো কি তুমি? বেবি, বেবি, বেরো বাড়ি থেকে, বেরো। আজ অব্দি আমাদের ব্যবসার অনেক উপকার করেছো, কয়েকবার আমাদের প্রাণও বাঁচিয়েছো, তাই এতদিন আমি তোমাকে এই বাড়িতে থাকতে দিয়েছি। কিন্তু আজকে তুমি যেটা করেছো, তারপর এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই তোমার। ওই ভাতের হোটেলের মেঝেতে শুয়ে থাকার যোগ্যতা তোমার। তোমাকে আমি আলাদা ঘর দিয়েছি থাকার জন্য, তুমি কি করলে? আমার বেটার সঙ্গে সারা রাত এক বিছানায় কাটালে। হ্যাঁ, সাহস কি করে হলো তোমার? লজ্জা করলো না? যোগ্যতার কথা যখন হচ্ছেই তখন একটা কথা বলে দেওয়াই ভালো, আমি কিন্তু এই বাড়িতে নিজের যোগ্যতা প্রমাণ করে তবে এই কাজ পেয়েছি, কারোর দয়ায় নয়। আর বাকি থাকলো লজ্জার কথা, যাকে রক্ষা করার দায়িত্ব আমি নিয়েছি তাকে দেখাশোনা করার দায়িত্বও আমার। কালকে স্যারের যে অবস্থা ছিল তাতে স্যারকে একা রাখা ঠিক হতো, তাই আমি স্যারের সঙ্গে ছিলাম, আমি কোনো অন্যায় করিনি। চুপ! তুমি নিজেকে কি ভাবো হিমানি? তুমি আমার প্রাণ বাঁচিয়েছো বলে বাকি সবকিছুর অধিকারও তোমার? না হিমানি, সেটা হবে না। আমি নিজেকেও নিজের অধিকারের বাইরে যেতে দিই না। তোমাকে যেতে দেবো তুমি ভাবলে কি করে? তুমি যেতে পারো হিমানি, এই বাড়ি থেকে আর আমার জীবন থেকে, এক্ষুনি। স্যার, আপনার প্রাণ বাঁচানো মানে শুধু আপনার প্রাণ নয়, আপনার সাথে যে মানুষগুলোর ভালো লাগা ভালোবাসা জড়িয়ে আছে তাদের কথা আমি কিভাবে অস্বীকার করতাম? আমি শুধু নিজের জন্য আপনার প্রাণ বাঁচাতে ছুটে যাই। মানে শোনোই মানি, কথার প্যাঁচে ফেলে চালাকি করার চেষ্টা করো না আমার সাথে।
চালাকি করছি না। আপনার কিছু হয়ে গেলে আপনাকে যে ভালোবাসে সেই কষ্ট পেত, আপনার মা কষ্ট পেত। আমি তো কোনোদিনও এই বাড়ির ক্ষতি চাইনি, তাই আপনাদের সবার কথা ভেবেছিলাম। অনেক ভেবেছ, আর ভেবো না। তোমার এই ভাবনার কারণে যত না আমাদের উপকার হয়েছে, অপকার হয়েছে অনেক বেশি। যাও এবার বেরো বাড়ি থেকে, আর যদি না করো তোমারও ওই আয়শার মতন হাল হবে। এখানেই গুলি করে বাগানে পুঁতে রেখে দেবো। যাও। আপনিও কি তাই চান স্যার? ঠিক আছে, মেরে ফেলুন তাহলে আমাকে। আপনার হাতে যদি মরতে হয় আমি তাতেও রাজি। মারুন। বেটা, এই মেয়েটার যখন এটাই ইচ্ছে তো পূরণ করে দে, দেরি করিস না। এক্ষুনি এই মুহূর্তে ওর জীবনটা শেষ করে দে, সব ঝামেলা মিটে যাবে। হ্যাঁ, তাই করুন স্যার। আমি তৈরি আপনার হাতে মরতে। থামবেন না স্যার, মন শক্ত করুন, চালিয়ে দিন আপনার অস্ত্র, মারুন আমাকে। মা, হিমানি আমার হাতে মরতে চায়, কিন্তু ওর ইচ্ছেটা এত সহজে পূরণ করে দিলে চলবে না। বরং ওকে দিয়ে আমাদের ইচ্ছেগুলো পূরণ করাতে হবে। মানে তুই কি বলতে চাইছিস বেটা? হ্যাঁ মা, আমাদের একটা ছেলেকে পুলিশ গুলি করেছে, তাই ওকে আজ কাজে পাওয়া যাবে না। তাই এই কাজের জন্য এমন একজন লোককে দরকার যে সাহসী, ওর বাইকও চালাতে পারে। আর হিমানির মধ্যে এই দুটো গুণই আছে, তাই হিমানি আজ থেকে আমাদের ব্যবসার কাজ করবে। আমাদের ব্যবসার বিষয়টা তো জানি, এবার সেটা হাতে নাতে করবে। হিমানি, আজ থেকে তুমি আমার সাথে আমাদের ব্যবসার কাজ করবে। আপনাদের ব্যবসা? তাহলে হোটেলের কি হবে? সেসব নিয়ে তুমি চিন্তা করো না, হোটেলে তোমাকে মামি হেল্প করবে। আর এমনিতেও তোমার কাছে তো রোবট আছে, এই হোটেলের কাজের জন্য তোমার বেশি সময় লাগার কথা নয়। বাকি সময়টা তুমি আমাদের ব্যবসার কাজে দেবে। বেবি, তুমি সব কি বলছো? এই মেয়েটাকে তুমি প্রাণে না মেরে তুমি তোমার ব্যবসার কাজে লাগাতে চাও? বেবি, তোমার মাথা ঠিক আছে তো? দেখো ঈশা, আমার কাছে আমার ব্যবসাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আমার অনেক টাকার প্রয়োজন। হিমানি যদি এই কাজে ব্যর্থ হয়, তাহলে ওকে বাঁচিয়ে রাখার কোনো কারণ আমার কাছে থাকবে না। তাই ততদিনের জন্য বেঁচে থাকার একটা সুযোগ আমি ওকে ভিক্ষা দিলাম। মনে রেখো হিমানি, তোমার এক একটা ভুলের উত্তর আমার এক একটা বুলেট। স্যার, গুলি তো তারা খরচ করে যারা মাথার বুদ্ধি খরচ করে না। আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে গুলি খরচ করার কোনো সুযোগ দেব না। বলুন কি করতে হবে? সব কাজ সেরে দুপুর 1টার সময় রেডি থেকে যাবো, আমরা বড় বাজার যাবো কাজে। স্যার,
আপনার শরীরের যে অবস্থা তাতে আপনার আজকে কাজ করা ঠিক হবে না। আপনি ঘরে চলুন, রেস্ট নেবেন, চলুন। হিমানি, তোমাকে শুধুমাত্র আমি আমার সাথে কাজ করার অধিকার দিয়েছি। আমার জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমি তোমায় দিইনি হিমানি। আমি যা বলবো তোমাকে সেটাই শুনতে হবে, সেটাই করতে হবে। দুপুর 1টার সময় আমরা বড় বাজারে যাব, তাই 12:30টার মধ্যে রেডি থাকো। যেটা বললাম সেটা যেন মাথায় থাকে। কে কে যাচ্ছে আর কারা যাচ্ছে আর কিছু জানো তোমরা? আর কোনো ইনফরমেশন নেই? আচ্ছা আচ্ছা ঠিক আছে, চিন্তা করবেন না। যেটুকু ইনফরমেশন আছে তার বেসিসে আমরা প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা করব। হ্যাঁ অফিসার্স, আমার কথা মন দিয়ে শুনুন। এক্ষুনি আমার কাছে খবর এসেছে কালকে যারা সোনার দোকান লুট করেছিল তারা আজকে বড় বাজারে কিছু একটা প্ল্যান করছে। আমাদেরকে 1টার মধ্যে বড় বাজার পৌঁছে দিন। আপনাদের যা যা ইম্পর্টেন্ট কাজ আছে সেই কাজগুলো মিটিয়ে নিন। 12:30টার মধ্যে আমরা রওনা দেব। একবার তুমি আমার চোখে ধুলো দিয়ে পালিয়েছো, আর পারবে না। আর এটাই আমার শেষ সুযোগ। তোমাকে যদি একবার হাতে নাতে ধরতে পারি তাহলে তোমার খেল কত। তুমি কেন ওদের সাথে কাজ করতে রাজি হলে হিমানি? তুমি তো জানো ওরা কতটা ভয়ঙ্কর। তারপরেও সব জেনে শুনে তুমি এই খারাপ কাজে নিজেকে কেন জড়ালে? রাজি না হয়ে আর কোনো উপায় ছিল না মামি। তা না হলে হয় ওরা আমাকে মেরে ফেলতো, না হলে বাড়ি থেকে বের করে দিত। আর তুমি তো জানো এই বাড়িতে থাকাটা আমার জন্য কতটা জরুরি। কি বললে? এ বাড়িতে থাকাটা তোমার জন্য জরুরি? কিন্তু কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। ওমা, মামি আগের দিন যে তোমাকে বললাম যে একজন হারিয়ে গেছে, আমাকে তাকে ফিরিয়ে নিয়ে যেতে হবে। হ্যাঁ, তুমি বলেছিলে যে কেউ একজন হারিয়ে গেছে, তুমি তাকে ফিরিয়ে নিয়ে যেতে চাও, কিন্তু কোনো একজনকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য তো তুমি এ বাড়িতে আসোনি হিমানি। যে মেয়ে বাইক চালাতে পারে, রকিকে বিপদের হাত থেকে বাঁচিয়ে ফিরিয়ে আনতে পারে, সে মেয়ে আর যাই হোক কোনো সাধারণ মেয়ে নয়, এটা আমিও বিশ্বাস করি। আর তোমার মতন একটা মেয়ের কাউকে খুঁজে বের করার জন্য এ বাড়িতে থাকার তো কোনো প্রয়োজন হওয়ার কথা নয়। তাহলে কেন? তুমি চাইলে অন্য যে কোনোভাবে তাকে খুঁজে বের করতে পারতে। তবুও এত ঝামেলার পর তুমি এই বাড়িতে থাকতে চাইছো কেন হিমানি? আর কাকে খুঁজতে তোমাকে জীবনে এত বিপদের মুখোমুখি হতে হচ্ছে সেটাও কিন্তু তুমি বলোনি হিমানি। আর তাকে খোঁজার জন্য তুমি রকির এত কাছাকাছি বা থাকতে চাইছো কেন? মামি কি তাহলে সব বুঝে ফেললো? আন্দাজ করে নিয়েছে নাকি যে রুদ্রর জন্যই আমি এই বাড়িতে আছি? চুপ করে আছো কেন হিমানি? আমি তো তোমাকে ভরসা করেছিলাম, তুমি আমায় মিথ্যে বলছো কেন? তার মানে আমাকে ধরে নিতে হবে যে তোমার এ বাড়িতে থাকার অন্য কোনো উদ্দেশ্য রয়েছে। আমি ধরে নিতেই পারি যে তুমি গোয়েন্দা বিভাগের কেউ বা পুলিশের কোনো চর। আমি কিন্তু আর চুপ করে থাকবো না। আমার মনে হচ্ছে এই বাড়ির ভেতরকার সমস্ত ঘটনা তুমি পুলিশের কাছে দিচ্ছ। আমি এবার দিদিকে বলবই। আমার সন্দেহ হচ্ছে যে এই বাড়িতেই পুলিশের কোনো চর রয়েছে। কে পুলিশের চর? রুদ্র কি মামি সব কথা শুনে ফেলল? কাকে তুমি পুলিশের চর বলছো আমি? তার নামটা একবার বল, তারপর এক্ষুনি দেখতে পাবে তার সাথে কি হয়। কে সে? আমি যদি রকিকে একবার বলি যে হিমানি এখানে শুধু কাজের জন্য আসেনি,
ও অন্য কোনো কারণে এসছে, তাহলে রকি ওকে এখানেই মেরে ফেলবে। কিন্তু আমি যে আর রক্ত দেখতে চাই না। না গো, আমার সন্দেহ হচ্ছে যে এই বাড়িতে হয়তো পুলিশের কোনো চর রয়েছে। না হলে তোমাদের সব কাজের খবর কিভাবে জেনে যাচ্ছে পুলিশ, বলো? আমি সেটাই হিমানিকে বলছিলাম আর কি। সন্দেহ তো আমারও একজনের উপর হচ্ছে মামি। আর সেই সন্দেহটা সত্যি কিনা সেটা আজই প্রমাণ হয়ে যাবে। কিভাবে? মানে পুলিশের জ্বর কে সেটা কিভাবে প্রমাণ হবে স্যার? তোমাকে বলেছিলাম না হিমানি, আমরা ঠিক 1টার সময় বড় বাজারে যাব কাজে। আসলে সেটা 1টা নয়, আমরা এক্ষুনি যাব। এই বেলা 11টার সময় বেরোবো। হ্যাঁ ঠিক আছে, কিন্তু তার সাথে পুলিশের জ্বরের কি সম্পর্ক? আমাদের বাড়িতে যে পুলিশের চর আছে, নিশ্চয়ই এতক্ষণে পুলিশকে খবর দিয়ে দিয়েছে যে আমরা 1টার সময় বড় বাজারে যাব। তাই এখন যদি আমরা যাই তাহলে পুলিশ আমাদের পিছু নেবে না। কিন্তু পরে যদি খবর নিয়ে জানতে পারি যে ওই অফিসার আর্য নিজের দলবল নিয়ে ওখানে পৌঁছে গেছে, তখন বুঝে যাবো তুমি অফিসার আর্যকে খবরটা দিয়েছে। তারপর একজন পুলিশের চরের সঙ্গে যা যা হওয়া উচিত তোমার সাথেও সেটাই হবে। চলো। একটা ব্যাপারে নিশ্চিন্ত যে আর্য স্যার 1টার আগে আসবে না, কিন্তু এটাও তো ঠিক আর্য স্যার ঠিক 1টার সময় বড় বাজারে পৌঁছে যাবে। রুদ্র যদি সেটা জানতে পারে তাহলে তো না, আমাকে কিছু একটা করতে হবে, নাহলে আমার উপর রুদ্র সন্দেহ আরও বেড়ে যাবে। কি হলো হিমানি, উপরে দাঁড়িয়ে আছো? চলো, আজই প্রমাণ হয়ে যাবে যে কে আমাদের বাড়িতে শুভাকাঙ্ক্ষী সেজে আসলে পুলিশের চর হয়ে রয়েছে। সব কাপড়া ডেলিভারি হয়ে গেছে কি ম্যানেজার বাবু? হ্যাঁ স্যার, দিল্লি মুম্বাই থেকে শুরু করে দেশের সব জায়গায় আমাদের মাল ডেলিভারি হয়ে গেছে। বাহ, এই যে তার পেমেন্টটাও এসে গেছে। ও বাহ বাহ বাহ, अरे बाप रे बाप, अरे जय माँ लक्ष्मी की जय। अभी তুমি নিজের ঘরে ঘুষে যাও। হ্যাঁ भैया নিজের ঘরে ঘুষে যাও और उधर ही बैठो और वहीं से हमको आशीर्वाद देते रहो। जय माँ लक्ष्मी, जय माँ लक्ष्मी, जय लक्ष्मी मैया, जय 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 लक्ष्मी। মা লক্ষ্মী আপনার ঘরে থাকতে চাইছেন না রতনলালজি? আসলে কি বলুন তো, কালো টাকায় না মা লক্ষ্মী থাকেন না, ট্যাক্সের টাকায় মা লক্ষ্মী আশীর্বাদ করেন। আপনারা কারা? স্পেশাল এজেন্সি থেকে এলাম। খবর পেলাম আপনি নাকি জোর করে মা লক্ষ্মীকে আলমারিতে আটকে রেখেছেন, তাই দেখতে এলাম সেটা সত্যি কিনা। কি বলছেন স্যার? আমি কি এমন করতে পারি? কি পারেন আর কি পারেন না সেটা জানতেই তো আপনার কাছে আসা। আমার কাছে খবর আছে আপনি নাকি ঠিক মতো ট্যাক্স দিচ্ছেন। নিন আপনার ব্যবসার কাগজপত্র বার করুন, দেখি আপনার কত ইনকাম, কত টাকা ক্যাশে রাখেন। বার করুন চটপট। আরে স্যার, কেন গরিব আদমির পেটে লাথি মারছেন? আরে দেখেন না স্যার, যদি दूसरा कुछ উপায় একটু বার করা যায় স্যার। দুসরা কোনো উপায় আর হবে না রতনলালজি। আপনাদের মতো গরিবদের জন্যই আমাদের চাকরিটা এখনো আছে। দেশের উন্নতির জন্য আপনারা ট্যাক্স দেন না, আবার বলেন দেশের উন্নতি হচ্ছে না। ও ম্যাডাম, আমি আপনার ভাইয়ের মতো আছি। আপনি আমাকে কিছু গলতি করলে আমার কান মূলে দিন, আমাকে উঠাক বাঠাক করান, কিন্তু ম্যাডাম আমাকে প্লিজ কেস দেবেন না ম্যাডাম।
अगर लेने से कुछ मैटर क्लोज हो जाए तो আমি রাজি আছি ম্যাডাম, আমি রাজি আছি। রতনলাল জি এসব কথা বলবেন না, দেখছেন তো সাথে পুলিশ আছে। আরে ও পুলিশকে भी আমি ভরিয়ে দেবো, হ্যাঁ আপনাদের সবাইকে আমি ভরিয়ে দেবো, আপনাদের কোনো ভাগ কম করবে না। লেকিন আমার কেসটা একদম আপনি আজকে ক্লোজ করে দিন।